সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত, জানালেন অর্থ উপদেষ্টা। পেট্রোবাংলায় বিক্ষোভ ও ভাঙচুর। সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভবিষ্যতে জাতি সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বর্ডার কিলিং নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। বিস্তারিত থাকছে সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। গেল জুলাই আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে আগামী 14 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সভায় খরচ হবে 5 কোটি টাকা। এ সংক্রান্ত ক্রয় পদ্ধতির কাজ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দেশের আরও 34 জেলায় নতুন জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় 34 জনকে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার 25 কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক দল কর্মচারী পেট্রোবাংলায় বিক্ষোভ ও ভাঙচুর করেছেন বলে খবর পাওয়া গেছে। তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানিয়েছেন তারা। বিস্তারিত অভিহারিপের সহযোগিতায় প্লাবনের প্রতিবেদনে। জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলার তিতাস গ্যাস ট্রান্সমিশন অফ ডিস্ট্রিবিউশন কোম্পানির একদল কর্মচারী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলায় অভ্যর্থনা কক্ষে ঢুকে গ্লাস ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। এ সময় তারা বিক্ষোভ করেন। প্রায় 1.25 ঘন্টা অবস্থানের পর তারা চলে যান। তিতাসের 4র্থ শ্রেণীর কর্মচারীরা স্মারকলিপির কথা বলে অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। লাঠিয়ার লোক নিয়ে তো চেয়ারম্যানের কাছে হলো স্মারকলিপি দিতে আসে না। আপনি এখান থেকে বের হয়ে আমার পিএস সাহেবের কাছ থেকে ভিডিওটা নিয়ে যায়, আমার কাছে সিসিটিভি সব আছে। তো লাঠি নিয়ে লোকজন এসে আমার লোককে পিটিয়ে তো স্মারকলিপি দেওয়া যায় না। স্মারকলিপি দেওয়ার তো অফিসিয়াল পদ্ধতি আছে, সিনিয়র লেভেলের অফিসার আসবে। সিনিয়র লেভেল অফিসার তো ছিল মাত্র কয়জন ছিল না,
তাহলে পিয়নদের পাঠিয়েছে তারা পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিতে। এদিকে তিতাস গ্যাস কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা দাবি করেন স্মারকলিপি দিতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের উপর হামলা করে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পেট্রোবাংলা চেয়ারম্যান স্যারের সাথে একটা প্রতিনিধি দল আমরা একটা সাক্ষাৎকার করব, যে আমাদের মহিলা কলিগরাও আমাদের সাথে ছিলেন, সুতরাং আমাদের লাঠি সোটা হাতে নেওয়ার কোনোভাবেই প্রশ্ন আসে। আমরা সেখানে যাওয়া মাত্রই আমাদেরকে গেট আটকে দেওয়া হয় এবং আমরা সেখানে ঢুকতে পারিনি। অতর্কিতভাবে কথাবার্তা যখন ক্রসিং হচ্ছিল, অতর্কিতভাবে লাঠি সোটা নিয়ে আমাদের উপর আক্রমণ চালায় এবং এতে 5 থেকে 6 জন, আমি নিজে সহ আমাদের এখানে লোকজন গুরুতর আহত হয়। আমাদের কর্তৃপক্ষ প্লাস আমাদের নেতৃবৃন্দ সবাই তো ওখানে গিয়েছিলাম আমরা স্মারকলিপি দেওয়ার জন্যে। সেখানে আমরা যখন ওখানে যাই তখনই তারা অতর্কিত আমাদের উপর হামলা করে। বাদ বিতরণটা প্রথমে তারা গেট বন্ধ করে দেয়, তারপর আমরা তাদের সাথে বাঘ বিতরণটা জড়ানোর পরে তার হেরা অতর্কিত আমাদের উপর লাঠি ছোটা নিয়ে আক্রমণ করে। মাহিদুর রহমান প্লাবন, ভোরের পাতা, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে সংঘর্ষ শুরু হয়। বিস্তারিত দিলরুবা তন্নির কণ্ঠে নুরুল ইসলাম খানের প্রতিবেদনে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজে এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে বের হন, পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। রাজধানী সায়েন্স ল্যাবে অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ এ তথ্য জানান। তিনি বলেন, 2 কলেজের শিক্ষার্থীরা এখনও রাস্তায় রয়েছে, তবে পরিস্থিতি শান্ত আছে। শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না। 2 পক্ষের সঙ্গে আলোচনা চলছে, তারা যেন রাস্তা ছেড়ে শান্তিপূর্ণভাবে চলে যায়। দিলরুবা তন্নি, ভোরের পাতা। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সকালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে একটি রেস্টুরেন্টের হল রুমে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। তিনি বলেন, ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চান, তাহলে জামায়াত ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে। জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছুই পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলপিডির সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ। জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে সাবেক সেনা কর্মকর্তার দাবি নিয়ে তিনি মন্তব্য করেছেন। কর্নেল অলি বলেন, একজন উপদেষ্টা বলেছেন যে জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয়, সুতরাং এটি পরিবর্তন করা যাবে না। তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছুই পরিবর্তন করা সম্ভব। মঙ্গলবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্নেল অলি। একজন উপদেষ্টা বলেছেন জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয়, সুতরাং এটি পরিবর্তন করা যাবে না। তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। গণভবন কারো বাপের ভবন না, বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের গর্ব। মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন, তবে প্রশ্ন হলো গণভবনে কেন, অন্য জায়গায় নয় কেন? জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন?
1971 সালে স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না। আন্দোলনকারী আমাদের ছেলে মেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। এদেশে এক নায়কত্ব স্বৈরা শাসন কায়েমকারী, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, টাকা লুণ্ঠনকারী, চাঁদাবাজ এবং জঙ্গিবাজের কোনো স্থান নাই। ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এছাড়া যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সব বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর উন্মুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ওমরা যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। আর যেসব যাত্রী ওমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে। এর আগে ওমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো। সব বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরা যাত্রীরা সাধারণ যাত্রীদের ন্যায় যে কোনো আরবিডিতে ওমরার টিকিট কিনতে পারবেন। দেশের মাজার, দরবার ও খানকা শরীফের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন সহ 10 দফা দাবি জানিয়েছেন সর্বজনীন তরিকত সুফি ফাউন্ডেশন বাংলাদেশ ও তরিকতপন্থী ছাত্র সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মাজারে ভাঙচুর ও সংযোগের প্রতিবাদে সর্বজনীন তরিকত সুফি ফাউন্ডেশন বাংলাদেশ ও তরিকতপন্থী ছাত্র সংগঠন আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 12 আউলিয়ার দেশে মাজার ভেঙে নিঃশেষ করে দেয়া হচ্ছে, কিন্তু যে যার ধর্ম পালন করবে এটাই তো স্বাধীনতা। কোনো কিছু চাপিয়ে দেয়া তো স্বৈরাচারী মনোভাব। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। তাই যে সকল দরবার ও মাজারে চরমপন্থীদের হামলার হুমকি রয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওইসব দরবার ও মাজারে সেনা সদস্য মোতায়েন করার দাবি জানাচ্ছি। রপ্তানিমুখী পোশাক শিল্পে চলছে শ্রমিক অসন্তোষ। শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। বেশ কয়েকটি কারখানা ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিলেও অসন্তোষ কমেনি, বরং বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি তুলে কারখানা ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন দিলরুবা তন্নি। রপ্তানিমুখী পোশাক শিল্পে চলছে শ্রমিক অসন্তোষ। শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। বিশেষ করে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে বিরাজ করছে চরম অস্থিরতা। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, দেখা দিয়েছে কার্যাদেশ হারানোর শঙ্কা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন পোশাক শিল্পের মালিকরা। শ্রমিক অসন্তোষের ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে চরমভাবে। যথাসময়ে পণ্য শিপমেন্ট নিয়ে বাড়ছে চিন্তা। মালিকরা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে উৎপাদন শেষ করতে না পারলে পণ্য রপ্তানির ক্ষেত্রে ইয়ার শিপমেন্ট করতে হবে। এতে খরচ বাড়বে কয়েক গুণ। এছাড়া প্রভাব পড়বে আগামী সিজনের কার্যাদেশে। মালিকদের দাবি, প্রয়োজন অনুযায়ী কার্যাদেশ না পেলে শ্রমিকের বেকার হওয়ার আশঙ্কা বাড়বে। কারণ পর্যাপ্ত কার্যাদেশ না থাকলে কারখানা চালু রাখা কঠিন। শ্রমিক আন্দোলনের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে শিল্পখাত। শ্রমিক অসন্তোষ নানা কারণে গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে শতাধিক শিল্প কারখানায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে 2 শতাধিক কারখানায় উৎপাদন ও বিপণন প্রক্রিয়া বন্ধ ছিল। ফলে শিল্পের প্রায় 5,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিলেও অসন্তোষ কমেনি, বরং বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি তুলে কারখানা ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন মালিকরা। প্রথমে মজুরি ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে মাঠে নামেন শ্রমিকরা। পরে তারা চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমতার দাবি জানান। পাশাপাশি তারা বেকারদের জন্য চাকরি ও কর্মচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবি তোলেন। শ্রমিক নেতা ও মালিক পক্ষ তাদের সব দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন। তারা মনে করছেন যে ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে তা সব পূরণযোগ্য নয়, কোনো ক্ষেত্রে অযৌক্তিকও। পোশাক শিল্পের মালিকরা বলছেন, পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ বেশি, ফলে দেশের নারীর ক্ষমতায়ন হয়েছে। কাজের ধরনের কারণে নারী শ্রমিকরা এই শিল্পের জন্য বেশি উপযোগী। তাছাড়া সমপরিমাণ পুরুষ শ্রমিক পাওয়া যায় না, সুতরাং এটা যৌক্তিক দাবি নয়। মজুরি বৃদ্ধির দাবির প্রশ্নের উত্তরে তারা বলেন, নিম্নতম মজুরি বোর্ডের নিয়ম অনুসারে বছর শেষে 5% মজুরি বাড়ানো হয়।
অনেক ক্ষেত্রে আমরা শ্রমিকের দক্ষতা ও কাজের ধরনের উপর নির্ভর করে ৫% বেশি বাড়াই, কিন্তু এখন বছরের মাঝখানে এ ধরনের মজুরি বৃদ্ধির দাবি কতটা যৌক্তিক সেটা শ্রমিকদের ভেবে দেখা উচিত। দিলরুবা তন্নি, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা নতুন করে বৃদ্ধি পাওয়ায় 3টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় মঙ্গলবার সকাল থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। রাজ্যের শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের একদিন পরই মণিপুরের এই 3 জেলায় 144 ধারা জারি করা হয়। সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এবার বিনোদনের সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের প্রতীক্ষা সিনেমা থেকে সরে এসেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। গণমাধ্যম কি বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই। আগামী নভেম্বর মাসে প্রতীক্ষার শুটিং শুরু হওয়ার কথা ছিল। চলতি মাস থেকেই শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব, কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না ফারিনের। নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কলকাতা ও যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা ছিল, যেখানে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিনের। এছাড়াও মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তি তারকার সঙ্গেও স্ক্রিন শেয়ার করা হতো। এ বিষয়ে ফারিন বলেন, নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। মারমারা হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তর নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। 3 পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস বান্দরবানে। বিস্তারিত বৃষ্টি দাজেলের প্রতিবেদনে। জাতি বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বাঙালি ছাড়া ৭৮টি জাতির বসবাস এ দেশে। এদের জনসংখ্যা বর্তমানে ৩০ লাখেরও বেশি। এদের বেশিরভাগেরই রয়েছে নিজস্ব ভাষা, ধর্ম, সংস্কৃতি আর জীবনধারা। তাদের মধ্যে একটি জাতি হলো মারমা। মারমা পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আদিবাসী জাতি। 3 পার্বত্য জেলায় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে অধিকাংশ মারমা জাতি বসবাস করে। সাধারণত মারমারা নিজেদেরকে লুম্ম বলে পরিচয় দেন। এই সম্প্রদায়ের মানুষের ঘরে শিশু জন্ম নিলে প্রসূতিকে 7 দিন মুইজাং, যার অর্থ আতুর ঘরে থাকতে হয়। 7 দিন পর নবজাতকের চুল কাটানোর পর আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। প্রথম সন্তানের নাম উযুক্ত এবং কনিষ্ঠ সন্তানের নামের শেষে থুই যুক্ত থাকে। এর অর্থ অগ্রজ এবং কনিষ্ঠ। সকল সমাজের মতো মারমা সমাজও পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যান্য আদিবাসীদের মতো জুম চাষ মারমাদেরও ঐতিহ্যগত উৎপাদন ব্যবস্থা। ভাত, মাছ, মাংস, শাকসবজি তাদের প্রধান খাদ্য। মারমাদের পোশাক এবং ডিজাইনগুলো আকর্ষণীয়। পূর্বে মারমা পুরুষেরা ধোয়া নামে এক প্রকার তাঁতে বোনা ধুতি এবং মাথায় গবং অর্থাৎ পাগড়ি ব্যবহার করতেন। এখনও বিভিন্ন অনুষ্ঠানে সেগুলো পরিধান করেন। মারমা নারীরা অলংকার পরতে পছন্দ করেন। অলংকারের মধ্যে কানের দুল, চুড়ি, পায়ের মল, কোমরবন্ধনী ইত্যাদি উল্লেখযোগ্য। মারমা সমাজে বিভিন্নভাবে বিয়ের আয়োজন হয়, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে বিয়ে নিষেধ। বিয়ের আগের দিন রাতে চুংমা পুজোর আয়োজন করা হয়। মারমারা অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে তারা সম্পূর্ণ বাদেও বিশ্বাস করেন। তাদের ধর্মীয় উৎসবের মধ্যে বৈশাখী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমাও রয়েছে। তাদের সামাজিক উৎসবের মধ্যে প্রধান উৎসব হলো সাংগ্রাই। গতদিনে যা কিছু অমঙ্গল, অশুভ তা বর্জন করে নতুন আহ্বান নিয়ে নববর্ষের উৎসব সাংগ্রাই। এই উৎসবের বৈশিষ্ট্য হলো তরুণ তরুণীরা মৈত্রীর পানি ছিটিয়ে একে অপরের মঙ্গল কামনা করেন। বৃষ্টি দাজেল, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।
এবার খেলাধুলার সংবাদ। অবশেষে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে মাঝপথে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর ডিপিএল এর কয়েকটি ম্যাচ খেললেও আর মাঠে ফেরা হয়নি এই সাবেক অধিনায়কের। ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। তার আগেই 22 গজে ফিরছেন মাশরাফি। যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি10 লিগে দল পেয়েছেন তিনি। আগামী 8 নভেম্বর 6 দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি10 লিগ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 17 নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। গেল সোমবার অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আলামিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত, জানালেন অর্থ উপদেষ্টা। পেট্রোবাংলায় বিক্ষোভ ও ভাঙচুর। সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।